আচ্ছা, তোমাদের আগে ফার্স্ট যেটা আমি একটু ডিসকাস করে দিই। তো গতকাল তোমাদের ন্যাশনাল ইনকামের যে এক্সামটা নিয়েছে, তো সেই এক্সাম রিলেটেড তোমাদের কারোর কোনো কোয়ারি থাকলে সেটা আগে একটু বলো। কোয়ারি গুলোকে ডিসকাস করে দিই, তারপর আজকে ক্লাস শুরু করছি। স্যার, বলো। স্যার 6 দাগেরটা একটু বলে দিন না। কোয়েশ্চেন নাম্বার 6। হ্যাঁ। আচ্ছা, 6 এ ছিল which of the following is the correct definition for gross domestic product of a country। তো জিডিপি আমরা কি দেখেছিলাম আগের দিন, যে একটা কান্ট্রির জিওগ্রাফিক্যাল বাউন্ডারি, মানে ইনসাইড দ্য জিওগ্রাফিক্যাল বাউন্ডারি যে গুডস অ্যান্ড সার্ভিসেস প্রোডাকশন হচ্ছে, তার মার্কেট ভ্যালুর টোটালটা হচ্ছে জিডিপি। ঠিক আছে, তাহলে এখানে যে অপশন গুলো দেওয়া হচ্ছে দেখো, আমি যদি অপশন ওয়াইজ জানি, ফার্স্ট অপশনে ছিল হচ্ছে দ্য জিডিপি ইজ দ্য টোটাল monetary value of the economic transactions within a country in a given year। তো প্রথম কথা হচ্ছে দেখো, এটা উইদিন আ কান্ট্রি বলছে, মানে আমি উইদিন দ্য জিওগ্রাফিক্যাল বাউন্ডারি আমি এটা ধরছি। কিন্তু ইকোনমিক ট্রানজাকশনস, দেখো আমরা কিন্তু যখন জিএনপি বা জিডিপি যাই বলো না কেন, সেটাকে যখন আমরা ডিফাইন করেছিলাম বা এক্সপ্লেন করেছিলাম, তখন কিন্তু বলা হয়েছিল যে গুডস এন্ড সার্ভিস যা প্রোডাকশন হচ্ছে, সেই প্রোডাকশনের ভ্যালুটা। ইকোনমিক ট্রানজাকশনস বলতে কিন্তু অনেক লার্জার অ্যাক্টিভিটিকে বোঝায়, শুধুমাত্র প্রোডাকশন নয়। প্রোডাকশন, কনজাম্পশন, ডিস্ট্রিবিউশন, এরকম বিভিন্ন ধরনের ইকোনমিক ট্রানজাকশনস আছে। প্রোডাকশনটা তো ওয়ান টাইপ অফ ইকোনমিক ট্রানজাকশন। আদার দেন প্রোডাকশন আরো বিভিন্ন ধরনের ইকোনমিক ট্রানজাকশনস কিন্তু প্রত্যেকটা কান্ট্রি বা প্রত্যেকটা ইকোনমিতে হয়। আমরা তো জিডিপি বা জিএনপি কোনোটার ক্যালকুলেশনে কিন্তু সবকটা ইকোনমিক ট্রানজাকশনকে ধরছি না, আমরা শুধুমাত্র প্রোডাকশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস কে ধরছি। তাহলে সেই হিসাবে কিন্তু এ অপশনটা আমাদের ইনকারেক্ট। সেকেন্ড দেখো যেটা বলা হয়েছে, দ্য গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ইজ দ্য টোটাল ভ্যালু অফ বোথ মানিটারি অ্যান্ড নন মানিটারি গুডস অ্যান্ড সার্ভিসেস। এই নন মানিটারি গুডস বলতে কি বোঝাচ্ছে? নন মানিটারি মানে হচ্ছে যে ধরনের গুডস অ্যান্ড সার্ভিসেস গুলোর প্রোডাকশন হচ্ছে, কিন্তু সেগুলো মার্কেট ট্রানজাকশনে আসছে না। তো মার্কেট ট্রানজাকশনে আসছে না মানে কি রকম? যে ধরে নাও একজন ফার্মার, সে যে এগ্রিকালচারাল ক্রপটা প্রডিউস করছে, সেই এগ্রিকালচারাল ক্রপের একটা পার্ট সে সেলফ কনজাম্পশন করছে। সে যদি 10 কেজি প্রোডাকশন করে, তার মধ্যে সে 2 কেজি সেলফ কনজিউম করছে, আর বাকি 8 কেজি সে মার্কেটে আনছে সেল করতে। তো আমরা তো ডেফিনেশনে পেয়েছি যে গুডস অ্যান্ড সার্ভিসেস গুলো তৈরি হবে তাদের ভ্যালুটা। তাহলে যেটা আমি সেলফ কনজাম্পশন করছি, সেটার তো কোনো মানিটারি ভ্যালু ক্যালকুলেশন হচ্ছে না। তাহলে সেটা তো আমরা জিডিপি বা জিএনপি কোনোটার মধ্যেই আমরা ইনক্লুড করতে পারবো না, বিকজ ইট ইজ নট কামিং ইনটু দ্য মার্কেট ট্রানজাকশনস। সেজন্য এখানে যে মানিটারি আর নন মানিটারি, এই যে দু ধরনের ট্রানজাকশনের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে এটা যদি মানিটারি হতো, তাহলে কিন্তু আমার আনসারটা ঠিক হতো। কিন্তু এখানে নন মানিটারি বলা মানে কিন্তু যে ধরনের প্রোডাকশন গুলো আমার মার্কেটে ট্রানজাকশনের জন্য আসছে না, সেটাকে মিন করছে। আর মার্কেটে যেটা আসছে না, সেটা কিন্তু আমার জিএনপি জিডিপির ক্যালকুলেশনের মধ্যে ইনক্লুড করার কিন্তু কোনো অপশন নেই। সেই হিসাবে সেকেন্ড অপশনটাও হবে না। এবার যদি থার্ড অপশন দেখি, তাহলে বলা হয়েছে যে টোটাল ভ্যালু অফ ট্রেডেবল গুডস প্রডিউসড ইন আ কান্ট্রি। ইন আ কান্ট্রি বলতে সেটা তো উইদিন দ্য জিওগ্রাফিক্যাল বাউন্ডারি অফ এ কান্ট্রি নাও বোঝাতে পারে। ইন আ কান্ট্রি মানে যেটা আমরা জিএনপির ক্ষেত্রে বলেছিলাম আগের দিন, যখন তোমাদের জিএনপি জিডিপিটার ডিফারেন্সটা বুঝিয়েছিলাম, তখন জিএনপির যে ডেফিনেশন, এটা যদি লিটারালি ভাবো, যে জিএনপির ডেফিনেশনে ইন আ কান্ট্রি আছে, জিডিপিতে কিন্তু উইদিন দ্য জিওগ্রাফিক্যাল বাউন্ডারি অফ এ কান্ট্রি আছে। তাহলে সেই হিসাবে আমার অপশন সিটাও যাচ্ছে না, সেই জন্য ডিটাই কারেক্ট আনসার হচ্ছে। বুঝতে পারলে?
দেখো স্যার ক্লিয়ার হলো 2 নম্বরটা? স্যার 9 এরটা একটু বলবেন। কোনটা? 9 9 ভ্যালু অফ এনএনপি অ্যাট কনজিউমার পয়েন্ট। আচ্ছা, তুমি বা আমি, আমরা প্রত্যেকেই কনজিউমার। তো আমাদের কনজিউমার পয়েন্ট বলতে গেলে কি বোঝায়? আমরা যখন কোনো একটা গুড বা কোনো একটা সার্ভিস যখন পারচেজ করছি, যে পয়েন্টটাতে, ধরে নাও একটা পয়েন্ট মানে একটা, আমি যদি মানে একটা এমন এরিয়াকে ধরে নিচ্ছি যেখান থেকে আমরা প্রোডাক্টটা বা সার্ভিসেসটা পারচেজ করছি। তাহলে আমরা যখন গুডস বা সার্ভিসেস পারচেজ করছি, তখন সেটা কি ফ্যাক্টর কস্টে পারচেজ করছি না মার্কেট প্রাইসে পারচেজ করছি? কনজিউমার কি কোন প্রাইসের বেসিসে পারচেজ করছে? ডেফিনেটলি মার্কেট প্রাইসের বেসিসে পারচেজ করছে। হুম তাহলে আমাকে এনএনপি অ্যাট কনজিউমার পয়েন্ট বলেছে মানে আমাকে কোনটা নিতে হবে? এনএনপি অ্যাট মার্কেট প্রাইস। বুঝতে পারলে? হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ ঠিক। নেক্সট বলো। স্যার বলছি 5-এর অপশন এটা কেন হবে না? দাঁড়াও। এটা কি বলেছে? উইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পার্ট অফ দ্য ন্যাশনাল ইনকাম। কোনটা ন্যাশনাল ইনকামের পার্ট নয়? তো আনডিস্ট্রিবিউটেড প্রফিটটা কি? আমরা যে তো আনডিস্ট্রিবিউটেড প্রফিট, ওটা তো বলো। পার্সোনাল ইনকামের মধ্যে পড়ছে। হ্যাঁ, আনডিস্ট্রিবিউটেড প্রফিট মানেটা কি সেটা আগে বলো। যেটা ওই শেয়ার বাদ দিয়ে, শেয়ারদের বাদ হ্যাঁ, দিয়ে যেটা বাকি থাকে, একদম। ডিভিডেন্ড তাহলে বাদ দিয়ে যেটা। হ্যাঁ, এবার তাহলে দেখো আনডিস্ট্রিবিউটেড প্রফিটটা আমরা কি বলেছি? আনডিস্ট্রিবিউটেড প্রফিটটা কি ন্যাশনাল ইনকামের মধ্যে আছে না নেই? আগে এটা আমাকে বলো। আনডিস্ট্রিবিউটেড প্রফিটটা ন্যাশনাল আচ্ছা, ইনকামের মধ্যে আছে কি নেই? আছে তো। হ্যাঁ। তাহলে সেই জন্য তো না, নট ইনক্লুডেড বলা হয়েছে, হুইচ ইজ নট পার্ট অফ ন্যাশনাল ইনকাম। তাহলে ন্যাশনাল ইনকামের মধ্যে তো আনডিস্ট্রিবিউটেড প্রফিট আছে। আমি তো জানতে চেয়েছি কোনটা ন্যাশনাল ইনকামের মধ্যে নেই। বুঝতে পারলে? আসলে ওই পার্সোনাল ইনকাম হিসেব করার সময় ন্যাশনাল ইনকাম থেকে বাদ দিয়েছিলাম, তো ওই জন্য গুলিয়ে গেছিল একটু এটা। হ্যাঁ, তো এইখানটাই বোঝার, এই যে ন্যাশনাল ইনকাম থেকে তুমি আনডিস্ট্রিবিউটেড প্রফিটটা মাইনাস করছো মানে ন্যাশনাল ইনকামের মধ্যে নিশ্চয়ই আনডিস্ট্রিবিউটেড প্রফিটটা আছে। সেই জন্যই তো তুমি মাইনাসটা করতে পারছো। সুতরাং আনডিস্ট্রিবিউটেড প্রফিটটা তো ইনক্লুডেড ইন ন্যাশনাল ইনকাম। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি এবার। নেক্সট বলো। স্যার 6 এর এ অপশনটা ক্লিয়ার হচ্ছে না স্যার। কোনটা যেটা একবার? 6 এর যে এ অপশনটা সেটা হুম, ক্লিয়ার হচ্ছে না স্যার। কি ক্লিয়ার হচ্ছে না বলো। স্যার যেরকম একটা অপশন ছিল যে যেটা আপনি বললেন যে হুম, আহ, 4টে অপশন ছিল। এ বিতে যেটা ছিল যে মনিটারি আর নন মনিটারি, হুম, সেক্ষেত্রে ডিফারেন্সিয়েট করতে পারছি কারণ ওটা মনিটারি ভ্যালুকে ইনক্লুড হুম, করে। হুম, তো যেটা থার্ড এর মানে সি এর অপশনটা ছিল, সেক্ষেত্রে ট্রেডেবল গুডস এর ক্ষেত্রে মানে একটা জিওগ্রাফিক্যাল বাউন্ডারি ওটা মেজার করে দিয়েছে, সেটা বুঝতে পেরেছি। কিন্তু মানে 6 এর এ আনসারটাই মানে মনে হচ্ছে যে ওটা হতে পারে, কিন্তু এটা ক্লিয়ার হচ্ছে না যে কেন হচ্ছে না। আপনি বোঝালেন বাট ক্লিয়ার হলো না স্যার। আচ্ছা, ইকোনমিক ট্রানজাকশন তো মেন, তোমাকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো ইকোনমিক ট্রানজাকশন। সাপোজ আচ্ছা। আমি যদি এভাবে তোমাকে বলি যে তুমি ধরে নাও কোনো একটা ব্যাংকের কাছ থেকে কোনো একটা পার্টিকুলার পারপাসে সাম অ্যামাউন্ট অফ মানি তুমি বরোইং করেছো। এই যে ট্রানজাকশনটা কি হচ্ছে? যে ব্যাংক ইজ লেন্ডিং অ্যান্ড ইউ আর বরোইং। তো এই যে লেন্ডিং অ্যান্ড বরোইং, এটাও তো ডেফিনেটলি একটা ইকোনমিক ট্রানজাকশন, তাই তো? হ্যাঁ, তাহলে এই ট্রানজাকশনটার সাথে কোনো কি তোমার গুডস বা সার্ভিস প্রোডাকশন ইনভলভ থাকছে কি? গুডস অ্যান্ড সার্ভিস প্রোডাকশন না। তোমার এই যে পার্টিকুলার লেন্ডিং বরোইং, এটা কি কোনোভাবে গুডস অ্যান্ড সার্ভিস প্রোডাকশনকে, বা তোমার কান্ট্রিতে কতটা গুডস অ্যান্ড সার্ভিসেস প্রোডাকশন হচ্ছে সেটাকে কি ডিনোট করছে? করছে না, না। এটা করছে না।
সেই জন্যই ইকোনমিক ট্রানজাকশন মানে ইট ইজ এ লার্জার কনসেপ্ট। তোমার কান্ট্রিতে কতটা গুডস প্রোডাকশন হচ্ছে, কতটা সাপ্লাই প্রোডাকশন হচ্ছে, সেটাও যেমন ইকোনমিক ট্রানজাকশন, তেমনি ব্যাংকিং সেক্টরে তোমার সাথে ব্যাংকের যে লেন্ডিং বরোইং হচ্ছে সেটাও একটা ইকোনমিক ট্রানজাকশন। কিন্তু আমরা যখন ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করছি কি জিএনপি জিডিপি ক্যালকুলেট করছি, সেখানে তো আমরা লেন্ডিং বরোইংটা তো কোথাও নিচ্ছি না। সেখানে তো আমরা শুধুমাত্র ইনক্লুড করছি গুডস অ্যান্ড সার্ভিসেস এর প্রোডাকশনের ব্যাপারটা, মানিটারি ভ্যালু। ঠিক আছে? তাহলে ইকোনমিক ট্রানজাকশনের মধ্যে সবকিছু আছে, কিন্তু সবকিছু তো আমরা জিএনপি জিডিপি তে নিচ্ছি না, অনলি প্রোডাকশনটা নিচ্ছি। এবার বুঝতে পারলে? তার মানে ইকোনমিক ট্রানজাকশন অনেক ওয়াইডার দ্যান অনেক জিডিপি ওয়াইডার, জিএনপি। অনেক ওয়াইডার, অনেক ওয়াইডার। স্যার একটা সেকেন্ডের যে কোয়েশ্চেনটা, সেটা ফার্স্টে ওটা একটু কনফিউশন ছিল, যে অপশন যে এটা ছিল ওটা মনে হচ্ছিল যে হবে না, কিন্তু অপশন বিটাও ওখানে, সরি অপশন সিটাও ওখানে ইনকারেক্ট। ওখানে মানে এলিমিনেশন করে ডিটাটাও চুজ করে নিতে পারবো, কিন্তু পরে স্যার আপনি অপশন মানে দেওয়ার পরে তখন গুগলে একবার সার্চ করেছিলাম, তো ওখানেও মেনশন করেছিল যে কোনো রকম যে মানে ইলিগাল ভ্যালুটা জিডিপি বা জিএনপির মধ্যে ইনক্লুড করে না আমাদের ইন্ডিয়াতে। তাহলে স্যার ওই মানে আমরা কেন মানে ওটা অনেকটা সিমিলার চলে আসছে, তাহলে এটা কেন আমরা কারেক্ট আনসার হিসাবে ধরলাম না? দেখো, প্রথম কথা হচ্ছে যে তোমাদের এখানে কোয়েশ্চেনটা যেটা 2 এর দেওয়া আছে, 2 এর কোয়েশ্চেন আমি কি দিয়েছি, কোয়েশ্চেনের আনসারটা দেখো কি দিয়েছে। 2 এর আনসারটা দেখো আগে। অল অফ দ্য অ্যাবাভ আছে। তাহলে কোনোটাই তো আমার আসবে না, আমার তো ইলিগাল এন্ড আমার যে লিজার অ্যাক্টিভিটিস এটাও তো আমার ইনক্লুডেড নয়, এটা তুমি বলতে চাই? হ্যাঁ, এটা বলতে চাইছি। আর মানে আমি সেরকম যেটা বলতে চাইছি যে স্যার, আমি যদি অপশন ওয়াইজ এলিমিনেশন করি সেক্ষেত্রে এ আর বিটা, এ আর সিটা আমি এলিমিনেশন করতে পারছি, যেহেতু দুটো বিটা হচ্ছে তুমি তাই আমি পাচ্ছ না। হ্যাঁ বিটা পাচ্ছি না, সেটাই মানে বলতে তোমার চাইছি। তোমার মেন হচ্ছে যে বিটা কেন আনসার হবে না, এই তো? হ্যাঁ, সেটাই বুঝতে আচ্ছা, পারছি না। দেখো এক্ষুনি তোমাকে আমি যে জিনিসটা বললাম সেটাই বি অপশনে আছে। বিটা কি দেওয়া আছে দেখো, পিওরলি ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনস। পিওরলি ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন বলতে কি বোঝায়? শুধুমাত্র এক্সচেঞ্জ অফ ফাইন্যান্স, যেরকম লেন্ডিং বরোইং। ওকে, লেন্ডিং বরোইং, তুমি ব্যাংকের সাথে তোমার লেন্ডিং বরোইং হচ্ছে, এটা পিওরলি একটা ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন। এখানে অপশনে দিয়েছে কিন্তু কোনো প্রোডাক্টিভ ট্রানজাকশনের কথা বলেনি, মানে প্রোডাকশন ট্রানজাকশনের কথা বলেনি, বলেছে পিওরলি ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, যেখানে শুধুমাত্র ফাইন্যান্সের এক্সচেঞ্জ হচ্ছে বা ফাইন্যান্সের ট্রানজাকশন হচ্ছে। সাপোজ তুমি কোম্পানির কোনো শেয়ার পারচেস করলে, সেটা পিওরলি ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন। তুমি ব্যাংকের কাছ থেকে বরোইং করলে, সেটা পিওরলি ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন। তাহলে আমরা এক্ষুনি এর আগের কোয়েশ্চেন যেটা তুমি জানতে চেয়েছিলে, ঠিক সেটা রেসপেক্টে যেটা বলেছিলাম যে আমরা ইকোনমিক ট্রানজাকশন অনেক ওয়াইডার, তার মধ্যে প্রোডাকশন রিলেটেড অ্যাক্টিভিটিসও আছে, আবার পিওর ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনও আছে। তাহলে পিওরলি ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন তো ঠিক একই কারণে এটা তো কোনো গুড সার্ভিস প্রোডাকশনের সাথে রিলেটেড নয়। মানে এই ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনটা তো আমার তাহলে জিএনপি বা জিডিপির মধ্যে আমরা নিচ্ছি না বা নিতে পারছিও না। না, নিতে পারছি না। হ্যাঁ স্যার। ওকে, আর একটা লাস্ট কোয়েশ্চেন ছিল স্যার, একটু মানে এটা আর কি আপনার কাছে একটু ক্ল্যারিফাই করতে চাই যে 10 এর অপশনটা আমি ভুল চুজ করেছিলাম, যে 10 এর অপশন যেটা নমিনাল জিডিপি মেবি, তো আমি দিয়েছিলাম যে গ্রেটার দ্যান রিয়েল জিডিপি, কারণ যেহেতু আমি ওখানে খালি ইনফ্লেশনটাকে ইনক্লুড করেছিলাম, তাহলে কি আমাকে ডিফ্লেশনকে ইনক্লুড করতে হবে? তবেই তো গিয়ে আমার সি অপশন আসছে। দেখো ফার্স্ট যেটা বলি এখানে, নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপি যেটা আমি আগের দিন পড়িয়েছিলাম, সেখানে আমি যদি বলি যে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন নমিনাল অ্যান্ড রিয়েল জিডিপি, দেয়ার ইজ 3 পসিবিলিটি।
তিনটে পসিবিলিটি আছে এখানে। ফার্স্ট হচ্ছে যে ধরে নাও আমরা তো রিয়েল জিডিপি মানে যেটা আমরা ক্যালকুলেট করছি উইথ রেসপেক্ট টু দ্য বেস ইয়ার প্রাইস, নমিনাল মানে আমরা জিডিপি ক্যালকুলেট করছি উইথ রেসপেক্ট টু দ্য কারেন্ট ইয়ার প্রাইস। এবার একটা একদম স্পেসিফিক এক্সাম্পল দিয়ে ভাবো, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে যে 2021 হচ্ছে আমাদের কারেন্ট ইয়ার, আর ধরে নাও 2015 হচ্ছে আমার বেস ইয়ার। এবার যদি 2015 এর রেসপেক্টে 2021 এ আমার যদি ইনফ্লেশন হয়, অর্থাৎ প্রাইস লেভেল যদি ইনক্রিজ করে, তাহলে কিন্তু সেখানে কি হতে পারে যে 2021 এর যে জিডিপি বা গ্রেটার দ্যান। সেটা গ্রেটার দেন হবে। সো দিস ইজ ওয়ান পসিবিলিটি। সেকেন্ড হচ্ছে ইফ দ্য রিভার্স হ্যাপেন্স, ইনফ্লেশন হবেই এটা তো আমি গ্যারান্টি করে বলতে পারি না। 2015 এর রেসপেক্টে 2021 এ যদি প্রাইস লেভেল আমার ডিক্রিজ করে, মানে ইফ দেয়ার ইজ ডিফ্লেশন, যেটাকে আমরা জাস্ট রিভার্স সিচুয়েশন টু ইনফ্লেশন বলছি, তাহলে যদি ডিফ্লেশন হয় তাহলে ইভেন নমিনাল ভ্যালু কুড বি স্মলার দ্যান দ্য রিয়েল ভ্যালু, তাহলে সেটাও একটা পসিবিলিটি। থার্ড পসিবিলিটি, যেটা এই জায়গাটাই আসল, যেটা জন্যই কোয়েশ্চেনটা তোমাদের মেনলি দেওয়া এবং সেটা আমি আগের দিন ডিসকাসও করেছিলাম, সেটা হচ্ছে যখন তুমি একটা পার্টিকুলার ইয়ারকে বেস ইয়ার হিসাবে চুজ করছো, তাহলে ধরে নাও 2015 কে তুমি বেস ইয়ার হিসেবে চুজ করেছো। এবার এই সেম ইয়ারে 2015 এর তুমি রিয়েল জিডিপিও ক্যালকুলেট করতে পারো, নমিনাল জিডিপিও ক্যালকুলেট করতে পারো। প্রত্যেকটা ইয়ারই তো দুটো করে ক্যালকুলেট করা যাচ্ছে। তাহলে তুমি যখন 2015 এর দুটোই ক্যালকুলেট করছো, সেক্ষেত্রে তুমি 15 এর প্রাইসটাকে কারেন্ট প্রাইসও বলবে, আবার 15 এর প্রাইসটাকে তুমি বেস ইয়ার প্রাইসও বলবে, কারণ এখানে তো কারেন্ট ইয়ার আর বেস ইয়ারটা কি করছে, কোয়েনসাইড করে যাচ্ছে, তাই তো? তাহলে যদি কোয়েনসাইড করে তাহলে ফর 2015 নমিনাল ভ্যালু এন্ড রিয়েল ভ্যালু শুড বি ইকুয়াল। সেই জন্য আমি কোয়েশ্চেনে এ অ্যান্ড বি তে দুটোই দিয়েছি, সেই জন্য কোয়েশ্চেনে মেবি দিয়েছি যে দুটোই হতে পারে, নমিনাল ভ্যালু কুড বি গ্রেটার, নমিনাল ভ্যালু কুড বি ইকুয়াল, অর থার্ড পসিবিলিটি যেটা আরেকটা বললাম যে নমিনাল ভ্যালু কুড ইভেন বি লেস লেস দ্যান। দেন দ্য রিয়েল ভ্যালু। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আর কারোর কোয়েরি আছে কিছু? বেশ, আচ্ছা, একটা জিনিস, রিয়া কি জয়েন করেছো? মানে রিয়া কি কলে আছো? আমি রিয়ার নামটা দেখতে পাচ্ছি না। গেস্টে কে জয়েন করেছো একজন? স্যার আমি রিয়া জয়েন করেছি গেস্ট হিসাবে। আমি স্কাইপটা ইনস্টল করতে পারছি না এখন। ঠিক আছে, বুঝতে পেরেছি। ওটা স্যার। পরে করে নিও, তুমি দরকার হলে আমার সাথে কথা বলে নিও। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে তোমাদের এক্সামের কোয়ারিটা তো তোমাদের আমি ডিসকাস করে দিলাম। আমরা আগের দিন কমপ্লিট করেছিলাম আপ টু রিয়েল ভ্যালু আর রিয়েল জিডিপি। তারপরের যে পোর্শনটা, সেই পোর্শনটা আজকে আমাদের কমপ্লিট করতে হবে। একটা মিনিট ওয়েট করো। আচ্ছা, আমরা রিয়েল জিডিপি আগের দিন কমপ্লিট করেছিলাম। আজকে আমরা ন্যাশনাল ইনকাম রিলেটেড যে টার্মস গুলো বা কনসেপ্ট গুলো নিয়ে ডিসকাস করছি। তো তার পরের যে কনসেপ্টটা সেটা হচ্ছে জিডিপি ডিফলেটার। আচ্ছা, আজকে যারা ক্লাসে নতুন জয়েন করলে, মানে আজকে নতুন হিসাবে বেসিক্যালি বলতে চাইছি যারা প্রিভিয়াস ক্লাসগুলো যারা অ্যাটেন্ড করোনি বা প্রিভিয়াস ক্লাসের ভিডিও যাদের দেখা হয়নি, প্রবাবলি বোধহয় সন্দীপ আছো আর রিমা আছো। তো তোমরা দুজনে আছো, অতনু জয়েন করেছে, ওর নেটওয়ার্ক ইস্যু আছে, লিভ করে গেছে। তো তোমাদের জন্য একটু বলার যে আজকের ক্লাসটা তোমাদের একটু বুঝতে হয়তো অসুবিধে হবে, বাট স্টিল যেটা তোমাদের সাথে ফোনে কথা হয়েছে, আজকের ক্লাসটা অ্যাটেন্ড করো, জিনিসগুলোকে একটু জাস্ট ধরার চেষ্টা করো, যতটা সম্ভব হয় ধরা। আর প্রিভিয়াস ব্যাকআপ
ক্লাসগুলো কিভাবে করবে সেগুলো আমি তোমাদের পরে বলে দিচ্ছি। আচ্ছা, তো আজকে আমরা প্রথমে যেটা শুরু করব সেটা হচ্ছে জিডিপি ডিফলেটর কাকে বলছে। ফার্স্ট যে আজকের কনসেপ্ট, এটাকে বলা হচ্ছে জিডিপি ডিফলেটর। দেখো, এই জিডিপি ডিফলেটরটা হচ্ছে এমন একটা ক্যালকুলেশন, এটাকে আমি যদি একটা ক্যালকুলেশন বলি, বা জিডিপি ডিফলেটরটাকে তার থেকে যদি আমি একটা ভ্যালু বলি, তাহলে এই ভ্যালুটা বা ডিফলেটরটা ইন্ডিকেট করে যে বেস ইয়ারের রেসপেক্টে যে কোনো আদার একটা ইয়ারে একটা কান্ট্রির প্রাইস লেভেল কতটা চেঞ্জ করছে। এক্ষুনি তোমাদের যে নমিনাল ভ্যালু আর রিয়েল ভ্যালুর যে কম্প্যারিজনটা আমি বোঝালাম, যে রিয়েল জিডিপি এবং নমিনাল জিডিপির মধ্যে তিন রকম রিলেশন পসিবিলিটি থাকতে পারে, যে নমিনাল ভ্যালু গ্রেটার, ইকুয়াল অর লেস হতে পারে। তো এই তিনটে পসিবিলিটির মধ্যে আমরা যদি ফার্স্ট পসিবিলিটিটাকে ধরে নিই, যেখানে আমরা বলছি যে রিয়েল ভ্যালুর থেকে নমিনাল ভ্যালুটা বেশি হচ্ছে। তো নমিনাল ভ্যালুটা রিয়েল ভ্যালুর থেকে তখনই বেশি হবে যদি কম্পেয়ার টু দ্য বেস ইয়ার প্রাইস, কারেন্ট ইয়ারে প্রাইস লেভেলটা আমার বেশি থাকে, বা কারেন্ট ইয়ারের প্রাইস লেভেলটা বেস ইয়ারের রেসপেক্টে যদি ইনক্রিজ করে। এখন আমরা বেস ইয়ারের রেসপেক্টে কারেন্ট ইয়ারের প্রাইস বেশি পেতে পারি বা কম পেতে পারি, কিন্তু এই যে প্রাইসটা যখন বেশি হচ্ছে, অর্থাৎ যেটাকে আমরা বলছি ইনফ্লেশনের জন্য, ইনফ্লেশনের কারণে নমিনাল জিডিপি বা জিএনপির ভ্যালু আমার রিয়েল জিএনপি বা জিডিপির চেয়ে বেশি হচ্ছে, সেখানে একটা ক্যালকুলেশন আমরা করার চেষ্টা করতে পারি যে বেস ইয়ারের রেসপেক্টে কারেন্ট ইয়ারে প্রাইস লেভেল কতটা ইনক্রিজ করেছে। আমার রিয়েল জিডিপি যেটা কিনা বেস ইয়ার সিচুয়েশনটাকে রিফ্লেক্ট করছে, নমিনাল ভ্যালু যেটা কারেন্ট ইয়ারের প্রাইস লেভেলটাকে রিফ্লেক্ট করছে, সেখানে আমরা দুটো ভ্যালুকে কম্পেয়ার করলে যদি দেখতে পাই যে নমিনাল ভ্যালু ইজ মোর দ্যান দ্য রিয়েল ভ্যালু, তাহলে ন্যাচারালি কোয়েশ্চেন অ্যারাইজেস দ্যাট প্রাইস মাস্ট হ্যাভ ইনক্রিজড ইন কারেন্ট ইয়ার কম্পেয়ার টু দ্য বেস ইয়ার, বাট হাউ মাচ, কতটা প্রাইস ইনক্রিজ করেছে। এই কতটা প্রাইস ইনক্রিজ করেছে এইটাকে আইডেন্টিফাই করার জন্য, এটাকে ক্যালকুলেট করার জন্য আমরা যে জিনিসটাকে ক্যালকুলেট করি সেটাকেই বলা হচ্ছে জিডিপি ডিফলেটর। তো জিডিপি ডিফলেটর আমরা দেখো কিভাবে ক্যালকুলেট করি। জিডিপি ডিফলেটরকে ক্যালকুলেট করছি নমিনাল জিডিপি ডিভাইডেড বাই রিয়েল জিডিপি। নমিনাল ভ্যালুকে যদি আমি রিয়েল ভ্যালু দিয়ে ডিভাইড করি, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে চেঞ্জ ইন প্রাইস লেভেল ইন কারেন্ট ইয়ার কম্পেয়ার টু দ্য বেস ইয়ার। আগের দিন তোমাদের যখন আমি নমিনাল ভ্যালু আর রিয়েল ভ্যালুকে বুঝিয়েছিলাম, তখন আমি এটা তোমাদের দেখিয়েছিলাম যে ধরে নাও আমার বেস ইয়ার যখন 2015 আর কারেন্ট ইয়ার মনে করো 2021, তাহলে নমিনাল জিএনপি এইভাবে যদি দেখাই, নমিনাল জিএনপির ক্যালকুলেশন দেখিয়েছিলাম যে প্রাইস অফ 2015 ইন্টু কোয়ান্টিটি অফ 2021। আর আমি যখন 2021 এর রিয়েল জিএনপি ক্যালকুলেট করছি, তখন এটাকে রিয়েল জিএনপি হবে কারণ আমরা বেস ইয়ার প্রাইস নিচ্ছি। আর আমরা যদি নমিনাল জিএনপি ক্যালকুলেট করি, তাহলে সেটা কি হবে? সেটা হবে প্রাইস অফ কারেন্ট ইয়ার 2021 ইন্টু কোয়ান্টিটি অফ প্রোডাকশন ইন 21। তাহলে কারেন্ট ইয়ারের কোয়ান্টিটি আর কারেন্ট ইয়ারের প্রাইস মাল্টিপ্লাই করলে পাচ্ছি আমরা নমিনাল জিএনপি, আর কারেন্ট ইয়ারের কোয়ান্টিটি আর বেস ইয়ারের প্রাইস মাল্টিপ্লাই করলে পাচ্ছি রিয়েল। এবার যে ফর্মুলাটা আমি তোমাদের এখানে দেখিয়েছি, এবার সেই ফর্মুলাতে যদি আমরা এই ক্যালকুলেশনটাকে পুট করি, তাহলে কি পাচ্ছি? নমিনাল ভ্যালু, অর্থাৎ আমাকে এখানে লিখতে হবে প্রাইস অফ 21 ইন্টু কোয়ান্টিটি অফ 21 ডিভাইডেড বাই কি নিতে হবে? প্রাইস অফ 15 ইন্টু কোয়ান্টিটি অফ 21। তাহলে ফাইনালি কি হচ্ছে? কোয়ান্টিটিটা ক্যান্সেল আউট করে যাচ্ছে, থেকে যাচ্ছে প্রাইস অফ কারেন্ট ইয়ার বাই প্রাইস অফ বেস ইয়ার। এবার যদি কারেন্ট ইয়ারের প্রাইসটা বেস ইয়ারের তুলনায় বেড়ে গিয়ে থাকে, তাহলে এই ডিভিশনটা করলেই বেরিয়ে যাবে যে 15 এর রেসপেক্টে 2021 এ প্রাইস লেভেল কতটা ইনক্রিজ করেছে। আর যদি
2021 অর্থাৎ কারেন্ট ইয়ারের প্রাইস বেস ইয়ারের থেকে কমে গিয়ে থাকে, তাহলেও এই ডিভিশনটা করলে আমরা পেয়ে যাব যে 2015 অর্থাৎ বেস ইয়ারের রেসপেক্টে কারেন্ট ইয়ারে আমাদের প্রাইস লেভেল কতটা ডিক্রিজ করেছে। সো আলটিমেট থিং ইজ দ্যাট যে এই ডিফলেটার যে বিষয়টা, যে জিডিপি ডিফলেটারটা আমরা ক্যালকুলেট করছি, এটা ইন্ডিকেট করছে যে বেস ইয়ারের রেসপেক্টে কারেন্ট ইয়ারে প্রাইস লেভেলের কতটা চেঞ্জ হয়েছে। চেঞ্জ মিনস ইট ক্যান ইনক্রিজ অর ইট ক্যান ডিক্রিজ। ফলে আমরা কিন্তু অনেক সময় একটা কান্ট্রির ইনফ্লেশন, একটা কান্ট্রিতে ইনফ্লেশন কতটা রেটে হচ্ছে, ইনফ্লেশনের পার্সেন্টেজ কতটা হচ্ছে, সেটা ক্যালকুলেট করার জন্য কিন্তু আমরা অনেক সময় এই জিডিপি ডিফলেটারটাকে ইউজ করি। জিডিপি ডিফলেটার ইউজ করে, জিডিপি ডিফলেটারের ভ্যালু ক্যালকুলেশন করে আমরা সেখান থেকে একটা আইডিয়া পাই যে একটা কান্ট্রিতে কি রেটে ইনফ্লেশন হচ্ছে। সুতরাং দ্যাট ইজ দি মেন কনসেপ্ট অফ জিডিপি ডিফলেটার। কেন আমরা জিডিপি ডিফলেটার ক্যালকুলেট করি, সেটা কি ইন্ডিকেট করে, and how we can calculate the GDP deflator। যে জিডিপি ডিফলেটারের কথা বললাম, সেই জিডিপি ডিফলেটারের পাশাপাশি আমরা চাইলে কিন্তু যে কোনো কিছুর ডিফলেটার বের করতে পারি। অর্থাৎ আমরা জিএনপি ডিফলেটার বের করতে পারি, আমরা এনএনপি ডিফলেটার বের করতে পারি, বিকজ বেসিক থিং ইজ সেম। শুধুমাত্র যেটা পার্থক্য হচ্ছে সেটা হলো নমিনাল আর রিয়েলের ক্ষেত্রে। অর্থাৎ আমি যদি জিএনপি ডিফলেটারের কথা বলি, সেক্ষেত্রে ক্যালকুলেশনটা কি হবে, নমিনাল জিএনপি বাই রিয়েল জিএনপি। যদি এনএনপি ডিফলেটার ক্যালকুলেট করি তাহলে হবে নমিনাল এনএনপি বাই রিয়েল এনএনপি। বাট ইন বোথ কেস ultimately we would find out the change in the price level in current year in comparison to the base year. So that is the main concept of GDP deflator. GDP deflator নিয়ে যার কোয়ারি থাকবে সে একটু বলবে। স্যার বলছি মানে আপনি যেটা বললেন ওটা বুঝতে পেরেছি, কিন্তু আপনার মানে ভিউতে প্রবলেম হচ্ছে আর কি। আপনি যেটা দেখাচ্ছেন ওটা মানে খুব ছোট হয়ে আসছে স্ক্রিনে। প্রথমে আপনি আচ্ছা, যখন শুরু করেছিলেন ওই সময় ঠিক ছিল, কিন্তু এখন খুব ছোট করে দেখাচ্ছে স্ক্রিনে। আচ্ছা, বাকিদের কাছে কি ছোট লাগছে? তাহলে একবার রিশেয়ার করে দেবো। না স্যার ঠিকই আছে তো। জানি না আমার এখানে ফোনে নেটওয়ার্ক প্রবলেম আছে। ঠিক ছিল, কিন্তু ল্যাপটপে খুবই ছোট দেখাচ্ছে, মানে একদম মাঝে একদম খুব ছোট করে দেখাচ্ছে। একটু ওয়েট করো, দেখছি। এটা অনেক সময় নেটওয়ার্ক ইস্যুতে একটু হয়, বাট স্টিল দেখছি আমি রিশেয়ার করে দিলে অনেক সময় প্রবলেমটা ঠিক হয়ে যায়। এবার দেখো তো। হ্যাঁ স্যার, এবার একদম ক্লিয়ার আছে। আগের বারে স্যার একদম ছোট ছিল, দেখাই যাচ্ছে না। না, ওটা হয়, অনেক সময় হয়। হ্যাঁ ওটা স্যার, যদি clear কারো আছে। বলবে, আমি রিশেয়ার করে দেবো। আচ্ছা, তাহলে জিডিপি ডিফলেটার নিয়ে কারোর কিছু সেরকম ডাউট নেই। বেশ, স্যার আমরা, হ্যাঁ বলো। স্যার আপনি এখানে বেস ইয়ারটা আর এই শুধুমাত্র কোয়ান্টিটিটা একই রেখে দুটো চেঞ্জ করছেন, কিন্তু স্যার এখন যে কোয়ান্টিটির পরিমাণ কিন্তু আগের যে কোয়ান্টিটি সেটা তো একই নাও হতে পারে। আমি তো কোয়ান্টিটিটাকে তো নেবো কেন? আমি রিয়েল জিডিপি আর নমিনাল জিডিপিটা তো একটা পার্টিকুলার ইয়ারের বের করছি। আমি কোয়ান্টিটিটাকে তো আমাকে এক নিতেই হবে, কারণ আমি রিয়েল জিডিপি কোন সালের বের করছি, 2021-এর বের করছি। নমিনাল জিডিপি কোন সালের বের করছি, 2021-এর বের করছি। হ্যাঁ স্যার, আমি তো বুঝতে একই সরি স্যার, ইয়ারের দুটো হ্যাঁ স্যার, ভ্যালু ক্যালকুলেট করবো। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি বুঝতে পেরেছি। একই, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, আমার তো শুধু প্রাইসটা চেঞ্জ হচ্ছে, হ্যাঁ আমি হ্যাঁ স্যার, প্রাইসের বেসিসটা শুধু চেঞ্জ করছি, কিন্তু আমি দুটো ভ্যালু তো বের করছি ফর ওয়ান হ্যাঁ পার্টিকুলার ইয়ার। ওকে, হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা যে জায়গাটায় আসবো সেই জায়গাটাকে বলছি আমরা গ্রস ভ্যালু অ্যাডিশন বা গ্রস ভ্যালু অ্যাডেড, যেটাকে ইন শর্ট আমরা বলি হচ্ছে জিভিএ। আমরা যে ন্যাশনাল ইনকামের ক্যালকুলেশন রিলেটেড যে বিভিন্ন টার্মস গুলোকে নিয়ে ডিসকাস করছিলাম, সেই পুরো জায়গাটা কিন্তু আমাদের কমপ্লিট। অর্থাৎ আমরা শুরু করেছিলাম জিএনপি থেকে, শেষ করলাম আমরা জিডিপি ডিফলেটারে গিয়ে। তো ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং
ন্যাশনাল ইনকাম এস্টিমেশন বলতে বা এস্টিমেশনের বা অ্যাকাউন্টিং করতে গেলে আমাদের যে বিভিন্ন জিনিসগুলোকে, যে বিভিন্ন ভ্যালুস গুলোকে আমাদের ক্যালকুলেট করতে হয়, সেটা আমরা জিএনপি দিয়ে শুরু করে আমরা জিডিপি ডিপ্লেটারে গিয়ে শেষ করেছি। কিন্তু এবার যেটা বলি, এবার এই ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং বা এস্টিমেশনের আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে গ্রস ভ্যালু এডিশন বা জিভিএ। কাকে আমরা জিভিএ বলি বা এই ভ্যালু এডিশন বা গ্রস ভ্যালু অ্যাডেড, এই ব্যাপারটা কি? দেখো, প্রথম কথা যেটা আমাদের মাথায় রাখতে হবে, আমরা জিএনপি যেদিন পড়া শুরু করেছিলাম সেই দিনই আমি এই পয়েন্টটা ডিসকাস করেছিলাম যে জিএনপির ডেফিনেশনে বা পরবর্তীকালে জিডিপির ডেফিনেশনে আমরা দেখেছি যে আমরা এই ধরনের ক্যালকুলেশন গুলোতে আমরা শুধুমাত্র ফাইনাল গুডসটাকেই আমরা কনসিডার করছিলাম, আমরা ইন্টারমিডিয়েট গুডসকে কোনোদিন কনসিডার করিনি। কেন করিনি তার রিজনটাও আমি তোমাদের বলেছিলাম যে প্রত্যেকটা ইকোনমিতে যে গুডস প্রোডাকশন হয় সেই গুডস বেসিক্যালি দুটো টাইপের হয়, একটা হচ্ছে ফাইনাল গুড এবং একটা হচ্ছে ইন্টারমিডিয়েট গুড। কিন্তু আমরা যখন জিডিপি বা জিএনপি ক্যালকুলেট করছি সেখানে আমরা ইন্টারমিডিয়েট গুডকে কনসিডার করছি না, শুধুমাত্র ফাইনাল গুডটাকেই আমরা কনসিডার করছি। কেন করছি তার রিজনটা এটাই বলেছিলাম যে ইন্টারমিডিয়েট গুড থেকে আমরা যেহেতু ফাইনাল গুডটাকে প্রডিউস করছি, তাই ফাইনাল গুডের যে ভ্যালুটা তার মধ্যে কিন্তু ইন্টারমিডিয়েট গুডের ভ্যালুটাও ইনক্লুডেড থাকছে। সো আমরা যদি ফাইনাল গুড এবং ইন্টারমিডিয়েট দুটো গুডকেই একসাথে কনসিডার করি তাহলে ইন্টারমিডিয়েট গুডগুলো কিন্তু মোর দ্যান ওয়ান টাইম নেওয়া হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে জিডিপি জিএনপির যে ভ্যালু আমরা পাবো দ্যাট উড বি ওভার এস্টিমেটেড। অ্যাকচুয়াল যা ভ্যালু তার থেকে আমরা বেশি ভ্যালু পাবো, কারণ ইন্টারমিডিয়েট গুডটাকে আমরা একবারের বেশি নিয়ে ফেলছি। এখন এই যে ইন্টারমিডিয়েট গুডটা থেকে ফাইনাল গুডটা তৈরি হচ্ছে, তাহলে ইন্টারমিডিয়েট গুড যতটা ভ্যালুর ইউজ হচ্ছে কোনো কিছু প্রোডাকশনে এবং সেখান থেকে যে ভ্যালুর ফাইনাল গুডস বেরোচ্ছে সেই দুটো ভ্যালুর মধ্যে একটা ডিফারেন্স থাকবে এবং ডিফারেন্সটা কোয়াইট প্রেডিক্টেবল যে ফাইনাল গুডের ভ্যালুটা ইন্টারমিডিয়েট গুডের ভ্যালুর থেকে বেশি হবে। এবার এই ফাইনাল গুডের ভ্যালু আর ইন্টারমিডিয়েট গুডের ভ্যালুর যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটাকেই বলা হচ্ছে গ্রস ভ্যালু এডিশন, যার জন্য আমরা জিভিএ কে বলছি ভ্যালু অফ আউটপুট মাইনাস লেস দ্য ভ্যালু অফ ইন্টারমিডিয়েট কনজাম্পশন। এই ক্ষেত্রে আমরা একটা খুব সিম্পল এক্সাম্পল আমরা ইউজ করতে পারি, সেই সিম্পল এক্সাম্পলটা দিয়ে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি। আমরা তিনটে কমোডিটিকে ধরছি, তিনটে কমোডিটি কি কি নিচ্ছি? ফার্স্ট আমাদের যে কমোডিটি আমরা নিচ্ছি লেট ইট বি হুইট, প্রথম নিচ্ছি হুইট। নেক্সট কি নিচ্ছি? নেক্সট হচ্ছে ফ্লাওয়ার নিচ্ছি এবং 3 নম্বর নিচ্ছি আমরা ব্রেড। জিনিসটা বোঝার সুবিধার্থে এরকম তিনটে কমোডিটি আমরা নিচ্ছি, হুইট, ফ্লাওয়ার অ্যান্ড ব্রেড। হুইট থেকে ফ্লাওয়ার হয়, ফ্লাওয়ার অর্থাৎ যেটাকে আমরা ময়দা বা আটা বলি, ফ্লাওয়ার থেকে তৈরি হচ্ছে কি ব্রেড। মনে করো একটা ইকোনমিতে ইনিশিয়ালি 100 টাকার হুইট প্রোডাকশন হয়েছিল, টোটাল 100 রুপিস অফ হুইট প্রোডাকশন হয়েছে এবং এখানে একটা সিম্পলিফাইড অ্যাজাম্পশন নিচ্ছি যে অল অফ দ্য হুইট প্রডিউসড ওয়াজ ইউজ টু মেক ফ্লাওয়ার। পুরো 100 টাকার হুইটটা ব্যবহার হয়েছে ফ্লাওয়ার প্রোডাকশনে। এখন ফ্লাওয়ার প্রডিউস হয়েছে কত? 120 টাকার, 120। অ্যান্ড আরেকটা সিম্পলিফাইড অ্যাজাম্পশন নিচ্ছি যে ফ্লাওয়ার যতটা তৈরি হয়েছে পুরোটাই ইউজ হয়েছে ব্রেড প্রোডাকশনের জন্য এবং সেক্ষেত্রে মনে করো টোটাল প্রডিউসড ব্রেডের ভ্যালু হচ্ছে 150 রুপিস। এবার এই যে তিনটে কমোডিটি নিয়েছি, তিনটে কমোডিটির মধ্যে অনলি ব্রেড ইজ দ্য ফাইনাল কমোডিটি। ফাইনাল কমোডিটি মানে আমরা বলেছিলাম যেটা ডিরেক্টলি আমরা কনজিউম করি বা করতে পারি। তাহলে ব্রেড যদি এখানে আমার ফাইনাল কমোডিটি হয় তাহলে হুইট অ্যান্ড ফ্লাওয়ার এই দুটো হচ্ছে ইন্টারমিডিয়েট কমোডিটি, কারণ এগুলোকে ব্যবহার করে আমরা ব্রেডটাকে প্রডিউস করেছি। তাহলে ইন্টারমিডিয়েট গুডসও নিয়েছি
আমরা ফাইনাল গুডসটাও নিয়েছি। এবার যেটা তোমাদের আগের দিন বলেছিলাম, যে আজকেও যেটা বললাম, যে ইন্টারমিডিয়েট গুডের ভ্যালুটা আমরা কেন নিই না। তো আমার কান্ট্রিতে তো তিনটে কমোডিটি প্রডিউস হয়েছে, তাহলে এখন আমি যদি টোটাল ভ্যালু অফ গুডস এন্ড সার্ভিস এইটা ক্যালকুলেট করতে গিয়ে তিনটেকেই যদি আমি একসাথে কনসিডার করি, তাহলে আমি দেখতে পাবো যে আমার কান্ট্রির টোটাল প্রোডাকশন ভ্যালু হচ্ছে 370 রুপিসের। কিন্তু দেখো, এই 370 যদি আমি নিই, ইট উড বি ইনঅ্যাকুরেট। কেন ইনঅ্যাকুরেট? বিকজ 370 উড বি ওভার এস্টিমেশন। কেন ওভার এস্টিমেশন? আমরা প্রথমত হুইট প্রডিউস করেছিলাম 100 টাকার। 100 টাকার হুইটকে ব্যবহার করে তৈরি করেছি 120 টাকার ফ্লাওয়ার। তাহলে ফ্লাওয়ারের যে 120 টাকা, তার মধ্যে হুইটের 100 টাকার ভ্যালুটা ইনক্লুডেড। আমি 100 টাকার হুইটকে কনভার্ট করেছি ইনটু ফ্লাওয়ার, তাহলে 120 এর মধ্যে 100টা ইনক্লুড করা আছে। এবার 120 রুপিসের ফ্লাওয়ার থেকে যখন 150 রুপিসের ব্রেড প্রডিউস করছি, তাহলে এই 150-র মধ্যে 120 রুপিসের ফ্লাওয়ার ধরা থাকছে, এবং যে 120-র মধ্যে কিন্তু আবার 100 রুপিসের হুইটটাও ধরা থাকছে। তাহলে আমি যদি সেপারেটলি তিনটেকে অ্যাডিশন করি, তাহলে যে 370 ভ্যালুটা পাচ্ছি, তার মধ্যে কিন্তু ফ্লাওয়ার অ্যাজ ওয়েল অ্যাজ হুইট দুটোই কিন্তু মোর দ্যান ওয়ান টাইম নেওয়া হয়ে যাচ্ছে। ফলে 370 কিন্তু একটা ওভার এস্টিমেটেড ভ্যালু হিসাবে আমরা পাবো। তাহলে এই যে ওভার এস্টিমেশনটা হচ্ছে, এটাকে আমরা অনেক সময় বলি ডাবল কাউন্টিং বা মাল্টিপল কাউন্টিং এর প্রবলেম। তাহলে আমাকে যদি অ্যাকুরেট ভ্যালু পেতে হয়, তাহলে ডাবল কাউন্টিং এবং মাল্টিপল কাউন্টিং এর প্রবলেমটাকে রিমুভ করতে হবে। রিমুভটা করার রাস্তাটা কি? রিমুভ করার দুটো রাস্তা আছে। একটা হলো, আমরা শুধুমাত্র যদি ফাইনাল গুডের ভ্যালুটাকেই জিডিপি বা জিএনপি হিসাবে ধরি, তাহলে কোনো রকম ওভার এস্টিমেশনের ব্যাপার থাকছে না। এখন আমরা যদি বলি যে 150টা না নিয়ে তাহলে বাকিগুলোকে কোনোভাবে এই ক্যালকুলেশনে ইনক্লুড করা যায় কিনা, অবভিয়াসলি ইনক্লুড করা যায়। সেই ইনক্লুশনটা কিন্তু অন্যভাবে করতে হবে। আমরা তিনটেকেই নেব, ইন্টারমিডিয়েট গুডস গুলোকেও নেব, ফাইনাল গুডটাকেও নেব, কিন্তু ডাবল কাউন্টিংটাকে অ্যাভয়েড করব। সেটা করার রাস্তা কি? সেটা করার রাস্তাই হচ্ছে জিভিএ ক্যালকুলেট করা, অর্থাৎ গ্রস ভ্যালু অ্যাডিশন ক্যালকুলেট করা। এখন এই জিভিএ ক্যালকুলেট করতে গেলে আমাদের কি করতে হবে? এই যে তিনটে কমোডিটি প্রোডাকশন হয়েছে, অ্যাট ইচ স্টেপ অফ প্রোডাকশন, আবার বলছি অ্যাট ইচ স্টেপ অফ প্রোডাকশন, অর্থাৎ অ্যাট দ্য প্রোডাকশন লেভেল অফ হুইট, অ্যাট দ্য প্রোডাকশন স্টেজ অফ ফ্লাওয়ার, অ্যাট দ্য স্টেজ অফ প্রোডাকশন অফ ব্রেড, এই প্রত্যেকটা স্টেজ অফ প্রোডাকশনে আমরা কতটা করে ভ্যালু অ্যাকচুয়ালি ক্রিয়েট করেছি, কতটা ভ্যালু ক্রিয়েট করেছি, সেটাকে আগে আলাদা আলাদা ভাবে বের করতে হবে। এখন হুইট তৈরি করেছি কত টাকার? 100 টাকা। এখন হুইটের আগে আমরা কোনো কমোডিটি ধরছি না আমাদের এক্সাম্পলে। তাহলে আমরা যদি হুইটের আগের স্টেজটাকে, হুইট প্রোডাকশনের আগের স্টেজটাকে যদি একটু অ্যাজিউম করার চেষ্টা করি, তাহলে দেয়ার ইজ নো কমোডিটি, সো দেয়ার ইজ নো ভ্যালু, সো ভ্যালু ইজ জিরো ওভার ইয়ার। তাহলে আমি জিরো থেকে কি জেনারেট করলাম? 100 টাকার হুইট জেনারেট করলাম। তাহলে এখানে ভ্যালু অ্যাডিশন কত হলো? 100। এবার 100 টাকার হুইট দিয়ে 120 টাকার ফ্লাওয়ার প্রডিউস করেছি, তাহলে অ্যাট দ্য স্টেজ অফ প্রডিউসিং ফ্লাওয়ার আমি কতটা ভ্যালু অ্যাডিশন করলাম? 20 রুপিস। এবং 120 টাকার ফ্লাওয়ার থেকে আমি 150-র ব্রেড প্রোডাকশন করেছি, তাহলে এই ব্রেড প্রোডাকশন স্টেজে আমি কতটা ভ্যালু অ্যাডিশন করেছি? 30। এবার তিনটে স্টেজের যে ইন্ডিভিজুয়াল ভ্যালু অ্যাডিশন, তিনটেকে যদি অ্যাড করি, তাহলে আমি পাবো 150, which is our GVA, gross value addition বা total value addition, and this 150 is equivalent to the final goods value. সেই জন্যই আমরা জিএনপি এবং জিডিপি ডেফিনেশনে কিন্তু বলেছিলাম যে আমরা শুধুমাত্র ফাইনাল গুডসটাকে নেব, নট দ্য ইন্টারমিডিয়েট গুড। তাহলে দুটো জিনিস আমরা জানলাম, একটা হচ্ছে কেন আমরা ইন্টারমিডিয়েট গুডটাকে এক্সক্লুড করি, শুধুমাত্র ফাইনাল গুডটাকে ধরি। সেকেন্ডলি আমরা জানলাম হোয়াট ইজ ভ্যালু অ্যাডিশন অ্যান্ড হাউ জিভিএ ইজ ক্যালকুলেটেড। এইটুকু নিয়ে কারোর কোনো কোয়ারি আছে?
গ্রস ভ্যালু এডিশন বা জিভি এর ক্যালকুলেশনে কারোর কোনো ডাউট থাকলে বলো। বেশ, তাহলে মনে হয় কারোর ডাউট নেই। স্যার বলো। বলছি মানে আপনি যেটা বললেন যে জিভি এর ক্ষেত্রে অনলি ফাইনাল গুডসটাই নেওয়া হয়, এবারে জিডিপির ক্ষেত্রে কি তাহলে স্যার মানে মানে হুইট বা ফ্লাওয়ার যেটা মানে আলাদাভাবে প্রডিউস হলো ওটার ভ্যালু একদমই নেওয়া হয় না সত্যি? না ওটা যেটা নেওয়া হয় ওটা জাস্ট মানে সার্ভিস হিসেবে নেওয়া হয়, চার্জ যদি কোনোভাবে কোনো জায়গায় যদি নেওয়া হয়? দেখো, আমরা এখানে যে এক্সাম্পলটা নিচ্ছি সেটা গুডস এর এক্সাম্পল নিচ্ছি, কমোডিটি প্রোডাকশনের এক্সাম্পলটা নিচ্ছি। এবার প্রোডাক্ট আমি যখন কমোডিটিকে কনসিডার করছি তখন আমাকে কিন্তু ইন্টারমিডিয়েট গুডকে সম্পূর্ণভাবে এক্সক্লুড করতে হবে, কারণ যত রকমের ইন্টারমিডিয়েট গুড একটা কান্ট্রিতে প্রডিউস হয়, সমস্ত রকম ইন্টারমিডিয়েট গুড ডিফারেন্ট টাইপস অফ ফাইনাল গুড প্রোডাকশনে ব্যবহার হয়। সাপোজ আমার কান্ট্রিতে স্টিল প্রোডাকশন হচ্ছে, স্টিলটা ডেফিনেটলি ইন্টারমিডিয়েট গুড, স্টিল নট এ ফাইনাল গুড। এবার স্টিল তৈরি ইউজ হচ্ছে ডিফারেন্ট কমোডিটি প্রোডাকশনে। স্টিল তো ইউজ হচ্ছে হাউস মানে বিল্ডিং এ, স্টিল তৈরি হচ্ছে অটোমোবাইল তৈরিতে, স্টিল ইউজ হচ্ছে মেশিনারি তৈরিতে, স্টিল ইউজ হচ্ছে মনে করো পাইপ তৈরিতে। তাহলে পাইপ ইজ আ ফাইনাল গুড, আমার অটোমোবাইল ইজ আ ফাইনাল গুড। তাহলে এই বিভিন্ন ধরনের ফাইনাল গুডেতে কিন্তু স্টিলটা ইউজ হচ্ছে। তাহলে স্টিলের ভ্যালু আমার দেশে যদি মনে করো টোটাল 100 টাকার স্টিল প্রোডাকশন হয়, তাহলে এই 100 টাকার স্টিলটা ডিফারেন্ট কাইন্ডস অফ কমোডিটিতে ইউজ হচ্ছে। তাহলে 100 টাকার মধ্যে মনে করো 20 টাকার স্টিল ইউজ হচ্ছে বাড়ি বানানোর কাজে। তাহলে বাড়ির যে ফাইনাল ভ্যালু তার মধ্যে কিন্তু স্টিলের 20 টাকা ইনক্লুডেড থাকছে। আবার মনে করো 100 টাকার মধ্যে 30 টাকার স্টিল ইউজ হচ্ছে অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং, তাহলে অটোমোবাইলের যে ফাইনাল